একটা রাষ্ট্রকে রীতিমতো শত্রু রাষ্ট্র বানাচ্ছে। এখন কি হচ্ছে, যাদেরকে আমরা পরাজিত করেছি, আমাদের 1 টাকা সমান তাদের 4-5 রুপি পাকিস্তানের। আমাদের এইখানে মানে সোজা কথা হচ্ছে, আমরা জন্ম নিয়ন্ত্রণ সূচক বলেন, শিক্ষা সূচক বলেন, খাদ্য সূচক বলেন, এডুকেশন বলেন, প্রত্যেকটা জায়গাতে পাকিস্তান থেকে 5-6 গুণ এগিয়ে আছে। আর ভারতের কথা তো আমি বললামই না, ভারত মনে হয় 10-15 গুণ এগিয়ে আছে। সেইখানে পাকিস্তানের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে পররাষ্ট্র সবাই বাংলাদেশে আসছে পাকিস্তানের থেকে নাকি এডুকেশন সুবিধা দিবে, চিকিৎসা সুবিধা দিবে। পাকিস্তানের লোকেদের তো বাথরুমই নাই তাদের মলত্যাগ করবার জন্য, তাদের তো খাবারই টাকা নাই, তাদের সাথে নাকি তারা চুক্তি করবে, এই করবে, সেই করবে। অথচ বাংলাদেশের উচিত ছিল কি, ইংল্যান্ডের সাথে, ইন্ডিয়ার সাথে, বড় বড় যে রাষ্ট্রগুলো আছে, ব্রাজিল, মানে কানাডা, তাদের কাছ থেকে সাহায্য নেওয়া, যে আমরা এরকম একটা সিচুয়েশনে কি করতে পারি। দেখুন, ভারত থেকে কয়েকদিন আগেও চাল কিনলো, এই যে গত সপ্তাহে কিনলো, কাঁচা মরিচ কিনলো। আপনার ঈদ আসলে তারা নানা ধরনের পশু সেখান থেকে রপ্তানি করে। সেটা কথা হচ্ছে যে ভারত যদি এখন বলে যে তোমাদেরকে পেঁয়াজও দিব না, তাহলে বাংলাদেশ পেঁয়াজই খেতে পারবে না, তোমরা তো আমাকে আক্রমণ করবে, তোমরা তো আমাকে খুন করতে চাও, হত্যা করতে চাও, ল্যান্ডলক বলে আমাকে উপহাস করছো, বিভিন্ন রাষ্ট্রের কাছে কি আমার নামে বদনাম করছো, নানা ধরনের কথা বলছো, মিছিল করছো, তোমাদের সাথে কোনো ট্রেডই থাকবে না। তখন দেখা যেত কত ধানে কত চাল। কিন্তু ভারত তার ভালোবাসার হাত এখনো বাড়িয়ে দিয়েছে, যেটা আমার জন্য বিস্ময়কর। আমি মনে প্রাণে চাই এবং বলি যে যেই রাষ্ট্রকে তারা জোর করে শত্রু বানাচ্ছে, সেই রাষ্ট্র কেন এই বেঈমান সরকারকে, আমি বাংলাদেশের নাগরিকদের কথা বলছি না, আমি নিজেও একটি রাজনৈতিক দলকে সমর্থন করি, আমি চাই যে আমার দেশের নাগরিকরা সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালো থাকবে। আমার যখন যেখান থেকে সুবিধা সেখান থেকে আমি আমার ভারত যে আদৌ বাংলাদেশকে সাহায্য করেছে সেটা দুই দেশের মানুষই সেটা জানে। দাদা, এবার যদি আবার আমরা এই লেটারটায় আসি, মানে যে লেটারটা বাংলাদেশকে একেবারে উপনিবেশ বানিয়ে দিয়েছে আমেরিকার, আমি পরের পেজে আসি। এখানে ইনভেস্টমেন্টের বিষয়ে বলা হয়েছে, পেজ নাম্বারটা আমি আপনাকে বলছি, এটা হচ্ছে 10 নম্বর পেজ। এখানে ইনভেস্টমেন্টের ব্যাপারে বলা হয়েছে, কি বলা হচ্ছে এবং কিসের ইনভেস্টমেন্ট, বিজনেসের ক্ষেত্রে কি, এটা যদি একটু বলেন। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ shall remove foreign ownership restrictions that pose barrier to US investment or exempt US investment। অর্থাৎ যে বাংলাদেশের যে নীতিগুলো আছে যে ফরেন ওনারশিপের জন্য, যেমন ধরা যাক যে বাংলাদেশে একজন আমেরিকান লোক এসে তার ইচ্ছা মতো আপনার কোম্পানি স্থাপন করবে। এখন বাংলাদেশে একটা কোম্পানি স্থাপন করার জন্য তো আইন কানুন আছে। বাংলাদেশে একটা আমেরিকান লোক যদি সে প্রপার্টি খাতে সে ব্যবসা করতে চায়, এডুকেশন খাতে ব্যবসা করতে চায়, তাহলে আমাদের দেশে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে না, নিয়ম নীতি আছে না। ওরা বলছে যে এই নিয়ম নীতিকে থাকতে পারা যাবে না। অর্থাৎ আমেরিকা ঠিক যেভাবে চাইবে, আমেরিকার যখন যেভাবে ইচ্ছা হবে বাংলাদেশে সে ব্যবসা করবে, কিন্তু তাকে কোনো ধরনের রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচে রাখা যাবে না। অর্থাৎ আমার দেশে এসে সে ফ্রি স্টাইলে ব্যবসা করবে, আমার দেশে এসে সে ইচ্ছা মতো এখন সে ট্যাক্সও দেবে কিনা আমি জানি না। অর্থাৎ বাংলাদেশে এসে একজন ফরেন আমেরিকান ন্যাশনাল তার ইচ্ছে মতো কান্ট্রিতে ঢোকার সাথে সাথে সে ব্যবসা করবে, তার ইচ্ছা মতো সে সিদ্ধান্ত নেবে সে কি করবে কমার্শিয়াল আপনার কমার্শিয়াল জায়গাগুলোতে। অর্থাৎ ইনভেস্টমেন্ট যে প্রসিডিওরের প্রত্যেকটা রাষ্ট্রের যে নিজস্ব আইন কানুন নিয়ম নীতি থাকে, সেগুলো আমেরিকানদের বেলাতে প্রযোজ্য হবে না। তাহলে প্রশ্ন আসতে পারে যে তাদেরকে কি ট্যাক্স দিতে হবে? তারা কি বাংলাদেশের আইনের ঊর্ধ্বে? আমাদের সংবিধানে লেখা আছে যে কোনো মানুষই আইনের ঊর্ধ্বে না। তাহলে আমেরিকানরা কি আইনের ঊর্ধ্বে? আমেরিকানদের জন্য কি ইনভেস্টমেন্ট ক্ষেত্রে নতুন নিয়ম করা হবে? আর একজন ভারতীয় বা একজন ইংল্যান্ডের একজন ব্যবসার ক্ষেত্রে কি অন্য নিয়ম থাকবে? অর্থাৎ একই দেশে আপনি একটা দেশের জন্য ডিফারেন্ট আইন রাখবেন। কেন রাখবেন? আর সেই অ্যাপ্রোচটা যে আপনি উঠিয়ে দিচ্ছেন রেস্ট্রিকশন, সেটা কে অ্যাপ্রুভ করছে? পার্লামেন্ট। পার্লামেন্ট কোথায় বাংলাদেশে? এখন পার্লামেন্ট সেশন আছে। আপনাদেরকে এই চুক্তি করার ম্যান্ডেট কে দিয়েছে? আপনারা কি জনগণের মাধ্যমে নির্বাচিত? যদি নির্বাচিত হয়ে থাকেন, সেই নির্বাচনটা কে করেছে? আপনারা যে বলছেন যে আমরা অভ্যুত্থানের মাধ্যমে এসেছি, সেই অভ্যুত্থান আপনারা কজন মিলে করেছেন? বাংলাদেশ তো 20 কোটি জনগণ। এই 20 কোটি জনগণের কত পার্সেন্টেজে আপনারা অনুমতি নিয়েছেন? সেই পার্সেন্টেজে যে অনুমতি নিয়েছেন যদি দাবিও করেন, সেই ডকুমেন্টস কোথায়?
অর্থাৎ কোনো কিছু না দেখেই কোনো ডকুমেন্ট না দিয়ে আমেরিকা যেটা বলছে সেটাই মেনে নেওয়া হচ্ছে। আমি পরের পেজে যাই, পরের পেজ নাম্বারটা হচ্ছে 9 নম্বর। সেখানে সার্ভিসের ব্যাপারে কিছু বলা রয়েছে। এটা কি বলা হয়েছে যদি আমাদেরকে একটু এক কথায় বলেন যে এই সার্ভিস এগ্রিমেন্ট সম্পর্কে এখানে কি বলা হচ্ছে? এখানে তারা বলছে বাংলাদেশ shall join and take effective action to implement the joint initiative on service domestic regulation, including submitting its revised specific committees for এখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কিছু নিয়ম নীতি আছে, সেগুলো ফলো করবার জন্য তারা এমফাসিস দিচ্ছে। এবং বাংলাদেশ shall join and take effective actions to implement the joint initiative on service। এখন কথা হচ্ছে যে এই জয়েন্ট ইনিশিয়েটিভটা কি, এই রেগুলেশনটাই বাকি, এইটা কি এখন আমেরিকা নতুন করে তৈরি করবে দুই রাষ্ট্রের মধ্যে এবং সেটাই ফলো করতে হবে, নাকি আগের এমন কোন রুলস তাদের দেশে আছে যেটা বাংলাদেশকে শুনতে হবে, যেটা আমি এখনো নিশ্চিত না। এখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যেই এখানে শুধুমাত্র ডব্লিউটিওর কথাই বলছে না, বলছে যে বাংলাদেশ এবং আমেরিকার একটা সার্ভিস চুক্তি থাকবে যেটা মানতে হবে। এখন ওই সার্ভিস চুক্তিটা কি, বা বাংলাদেশ shall join and take effective action to implement the joint initiative on service domestic regulation, অর্থাৎ এসডিআর যেটা আছে। এখন এসডিআর এর ভেতরে কি আছে আমরা কিন্তু জানি না। এই এসডিআরটা কবে তৈরি হলো, এই এসডিআর এর অনুচ্ছেদগুলো কি, এগুলো কি বাংলাদেশের পার্লামেন্ট কর্তৃক আপনার অনুমতি নেওয়া হয়েছে বা অনুমোদিত, আমরা কিছুই জানি না। অর্থাৎ বাংলাদেশের যে সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে যে রুলস এন্ড রেগুলেশন আছে সেইটাও আমেরিকার অ্যাপ্রোচে হবে এবং আমেরিকার সাথে বাংলাদেশের যেই দুই দেশের যে চুক্তিটা আছে চুক্তি অনুযায়ী হবে। এখন চুক্তিটা কখন করা হচ্ছে, কে করেছে, কোথায় যে চুক্তি, আমরা এগুলো কিছুই জানি না। এই হচ্ছে ঘটনা। বেশ, পরের পেজে আসি। পরের পেজে বলা হচ্ছে হালাল সার্টিফিকেট। এটা বলা হচ্ছে 6 নম্বর পেজে। 6 নম্বর পেজের এই হালাল সার্টিফিকেট কি বোঝানো হয়েছে, কোন জিনিসগুলো হালাল সেইটা যদি একটু বলেন। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ allow any US halal certifier meeting Bangladesh halal requirement to certify products as halal for importation into Bangladesh without additional requirement। দেখেন, হালালের ব্যবসা করার মধ্যে মূলত মাংস, একদমই সেগুলো পরের পেজে লেখা রয়েছে যে ডেয়ারি প্রোডাক্টস রয়েছে এবং তারপরে রয়েছে হচ্ছে অন্যান্যগুলো ফুড সেফটির ব্যাপারটা রয়েছে। আমি প্রথমে ডেয়ারি প্রোডাক্টসে আসি, আমি তো সেটাই যাই, হালাল সার্টিফিকেটটাতে যাই। যেমন ধরেন ডেইরি প্রোডাক্টস এর ক্ষেত্রে বা এমন কোন প্রোডাক্ট যেখানে যারা বাংলাদেশ মুসলিম, অধিকাংশই মুসলিম বাংলাদেশে, ফলে সেখানে বাংলাদেশ মুসলিম ধর্মের মধ্যে হালাল হারাম কিছু রেস্ট্রিকশন আছে, কোরআনিক বা হাদিস এই ধরনের নিয়ম রয়েছে, সেটা অনেক কিছু আছে, ওই ডিটেলস আমি যাচ্ছি। এখন আমেরিকার চোখে যে ব্যাপারটা হালাল ওই সিস্টেমে, সেই সিস্টেমটা বাংলাদেশকে ফলো করতে হবে।